কনসেপচুয়াল একটা প্রশ্ন। মানে তুমি যদি না বুঝে পড়ে আসো এই প্রশ্নের অ্যান্সার করা খুব কঠিন হয়ে যাবে। কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি দুর্বল? তার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাই দেই যে অনুবন্ধী ক্ষার বা অনুবন্ধী অ্যাসিড আসলে কি? তোমার কাছে সাপোজ একটা অ্যাসিড আছে। তোমার কাছে একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিড থেকে একটা প্রোটন বের করে দিলা। তোমরা ব্রনস্টেড-লাউরি থিওরি পড়ছো কিনা জানি না। ব্রনস্টেড, হ্যাঁ, ব্রনস্টেড-লাউরি থিওরি পড়ছো কিনা পরিবেশ রসায়নে আছে। ব্রনস্টেড-লাউরি থিওরি অনুযায়ী প্রোটন যে দান করতে পারে সে হচ্ছে অ্যাসিড এবং প্রোটন যে গ্রহণ করতে পারে সে হচ্ছে ক্ষার। সেটা আমি পরে বলতেছি। দেখো, এই যে সে প্রোটন দান করতে পারে, HCl সে আসলে প্রোটন দান করতে পারে দেখেই অ্যাসিড, বুঝছো? ব্রনস্টেড-লাউরি থিওরি অনুযায়ী। তাহলে প্রোটন দান করতে পারে সে আসলে কি তৈরি করবে? একটা Cl মাইনাস তৈরি করবে। যেহেতু প্রোটনটা বাধ্য হয়ে গেছে, মানে প্রোটন সে আরেকজনকে দিয়ে দিছে। দিয়ে যে আসলে যে জিনিসটা তৈরি হয়েছে এখানে সেটাই হচ্ছে বন্ধী ক্ষার। বুঝতে পারছো? এই যে এই যে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে Cl মাইনাস। আশা করি বুঝতে পারছো যে অনুবন্ধী ক্ষারটা আসে আসলে অ্যাসিড থেকে, তাই না? তোমার কাছে ধরো অ্যামোনিয়া আছে, তোমার কাছে অ্যামোনিয়া আছে। এখন অ্যামোনিয়াকে একটা H প্লাস যোগ দিছো, একটা প্রোটন যোগ দিছো। অ্যামোনিয়া ধরো একটা প্রোটন গ্রহণ করছে, একটা প্রোটন গ্রহণ করছে। গ্রহণ করে সে আসলে কি তৈরি করবে? NH4 প্লাস তৈরি করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে সে আসলে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে পরে NH4 তৈরি করে, NH4 প্লাস তৈরি করে আর কি। তাহলে এই যে NH4 প্লাস তৈরি হয়েছে, এই NH4 প্লাসটাই আসলে অনুবন্ধী। অনুবন্ধী কি হবে বলো? অনুবন্ধী অ্যাসিড। কার অনুবন্ধী অ্যাসিড? এই অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে? অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড কে হবে? NH4 প্লাস হবে, কারণ সে একটা H প্লাস যোগ দিচ্ছে। তাহলে H প্লাস যোগ দিলে পাবো অনুবন্ধী অ্যাসিড, H প্লাস সরাই দিলে পাবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি দুর্বল? তাহলে একটা জিনিস দেখো যে এখানে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হবে, তাই না? স্ট্রং অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হবে। যে অ্যাসিড যত বেশি স্ট্রং হবে তার অনুবন্ধী ক্ষার তত বেশি দুর্বল হবে, এটা মনে রাখবা। যে অ্যাসিড যত বেশি স্ট্রং হবে তার অনুবন্ধী ক্ষারক তত বেশি দুর্বল হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে এখানে অপশনের মধ্যে ইলেকট্রন, আমরা জানি যে ইলেকট্রন পুল যত বেশি, ইলেকট্রন পুল যত বেশি হবে অ্যাসিডিটি অ্যাসিডিটি তত বেশি হবে। এটা কি জানো? ইলেকট্রন পুল যত বেশি অ্যাসিডিটি তত বেশি। ইলেকট্রন পুল করতেছে কারা? দেখো, ক্লোরিন সেই ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন টেনে নেয় কার্বন থেকে। সেও টেনে নেয়, সেও টেনে নেয়। কিন্তু সে টানতে পারে না এখানে যে এই যে CH3 সে আসলে ইলেকট্রন পুশ করে। হ্যাঁ, সে আসলে ইলেকট্রন আসলে দাতা গ্রুপ। তো দাতা গ্রুপ থাকলে তো হবে না। ইলেকট্রন পুল যেখানে সব বেশি সেখানে অ্যাসিডিটি বেশি। আর যার অ্যাসিডিটি যত বেশি তার অনুবন্ধী ক্ষারক তত বেশি দুর্বল হবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এখানে সবথেকে বেশি অ্যাসিডিক কে? তোমরা বুঝতে পারতেছো যে এখানে সবথেকে বেশি অ্যাসিডিক হচ্ছে অপশন ডি, কারণ সেখানে ৩টা ক্লোরিন যুক্ত আছে। এজন্য সেখানে ইলেকট্রন টান দিবে বেশি। ক্লোরিন সেখানে বেশি ইলেকট্রন টানবে। যার কারণে এখানে অ্যাসিডিটিও সেটা বেশি হবে। ঠিক আছে? তো এইটার অ্যাসিডিটি যেহেতু সবথেকে বেশি, এজন্য এটার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি দুর্বল হবে। ওকে, পরের প্রশ্নে যাই। আশা করি এটা বুঝতে পারছো। অ্যালুমিনিয়াম, আচ্ছা, AlCl4 মাইনাস এর আকার কেমন হবে? তো এটা আসলে এরকম থাকে। AlCl4 মাইনাসটা এরকম ভাবে থাকে। তো এখানে আসলে এভাবে থাকে। এখন কথা হচ্ছে যে এটা আসলে এটার আকার কেমন হবে? তো তোমরা স্টেরিক নাম্বার জানো। স্টেরিক নাম্বার হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখানে সিগমা বন্ড কয়টা আছে বলতো স্ট্রাকচারের মধ্যে? 4টা আছে। এবং লোন পেয়ার কয়টা আছে বলতো? লোন পেয়ার কয়টা আছে? এখানে লোন পেয়ার নাই, 0। তাহলে 4, 4 হলে কি sp3, sp3 স্টেরিক নাম্বার দিয়ে বের করতেছো বা অরবিটাল সংখ্যা বের করতেছো 4। তো এই 4 দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে একটা কি sp3 সংকরিত যৌগ। এখন কথা যে আসলে এটা, এখন কথা হচ্ছে আকার কি হবে? আকার কি হবে? sp3 হলে তোমরা জানো যে আকার হয়, sp3 হলে সাধারণভাবে আকার কি চতুস্থলকীয়। হ্যাঁ, তো চতুস্থলকীয় হচ্ছে এটার আকার। কোনো লোন পেয়ার নাই, এজন্য আসলে অন্য কোনো আকার হবে না। ত্রিভুজ আকার হবে না, ত্রিভুজ আকার পিরামিডও হবে না, এগুলো হবে না। sp3 হলে চতুস্থলকীয় হয়। ওকে, পরের প্রশ্ন দেখো। বলছে যে এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়? এনএমআর পদ্ধতি প্রয়োগ করা হয়। গুণগত রসায়নে দেখবা ইউভি, আইআর এবং এনএমআর নিয়ে অনেক আলোচনা আছে। এখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। হ্যাঁ, এনএমআর হচ্ছে এখানে অ্যান্সার। এমআরআই প্রযুক্তিতে এনএমআর বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়। এটা হচ্ছে মুখস্থ। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা দেখো যে CH3Cl এবং হচ্ছে H2O বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করছে। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তোমরা দেখতেছো এটা কিন্তু আমি GST 22-23 সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয় সেটা চাইছে। এই একই রকম প্রশ্ন এই 24-25 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এই টপিক থেকে আবার সাস্টে আসছে, বিভিন্ন জায়গায় এই SN1 SN2 থেকে আসছে। তো এখন কথা হচ্ছে তাহলে এই জন্য টপিক অ্যানালাইসিস, কোশ্চেন সালভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস বেশি দরকার। হ্যাঁ, এটা তোমাদেরকে বারবার আমি বলি। যাই হোক, তো দেখো এখানে 3 ডিগ্রি। তুমি SN1 বিক্রিয়া সুকৃতক্রম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এইটা যখন তুমি জানবা তখন তুমি ইজিলি কোশ্চেন দেখেই বুঝতে পারবা যে এটা আসলে কোন কৌশলে সংঘটিত হবে। SN1 এর যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটা SN SN কি SN1 SN1 বিক্রিয়া ফলো করবে। ঠিক আছে? এটা হচ্ছে SN1। এটা কিভাবে হবে? এখানে একটু দেখাই দিচ্ছি যে এটার বিক্রিয়াটা কি হবে। CH3 CH3, দেখো এটা 3 ডিগ্রি কিভাবে? কার্বনের সাথে যে ক্লোরিন যুক্ত আছে, যে কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে সরাসরি বা 3টা কার্বন সরাসরি যুক্ত হয়, যেন ওটা 3 ডিগ্রি।
হ্যাঁ, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এইটার সাথে আসলে ওই যে পানি থেকে যে OH মাইনাস সেটা আসবে, সেটা বিক্রিয়া করবে। তো সেটা বিক্রিয়া করবে পরের ধাপে। SN1 2 ধাপে ঘটে। পরের ধাপে হবে প্রথমত এখানে আসলে এটা কার্বোক্যাটায়ন আসবে। যদিও এটা আসলে আসবে বাট পরে আসবে। হ্যাঁ? পরে আসবে এই যে CH3 CH3 CH ১ম ধাপে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তারপরে এটা হচ্ছে ১ নাম্বার ধাপ। পরে ২ নাম্বার স্টেজে এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের সাথে এই কার্বোক্যাটায়নের সাথে পরে OH মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে। তারপরে আসলে এই অ্যালকোহলটা ৩ ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। সো এটা আসলে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া ২ ধাপে ঘটে সেটা তোমরা জানো। এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। আগের যে ভিডিও সাস্টের একটা ভিডিও সাস্ট ২৪-২৫ সেশনের এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেখানেও দেখবা যে SN1 SN2 নিয়ে আলোচনা করছি। পরের প্রশ্নে যাই যে যৌগটাতে কতটা কার্যকরী মূলক আছে? তো আমি তোমাকে একটু মার্ক করে দেখাই যে আসলে এখানে কয়টা কার্যকরী মূলক। এটা একটা কার্যকরী মূলক অ্যালকাইন এবং এটা অ্যালকিন। ২ টা কার্যকরী মূলক পাইছো। এবং এখানে CO এতটুকু এটা একটা। হ্যাঁ? এখন এটা কিসের কার্যকরী মূলক সেটা আগে বুঝতে হবে। CO দিয়ে রাখছে। এটা আসলে কিসের কার্যকরী মূলক? এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক এবং এইটা এখানে এতটুকু হচ্ছে এস্টারের কার্যকরীমূলক। এতটুকু এস্টারের কার্যকরীমূলক। তাহলে এখানে আসলে ৪ টা কার্যকরীমূলক আছে। ঠিক আছে? তোমরা এখানে সিওটাকে আলাদা কিটোন ধরো না। কারণ এখানে দেখো এটা হচ্ছে এস্টারের কার্যকরীমূলক হচ্ছে COOR। এস্টারের কার্যকরীমূলক কি? COOR। এতটুকু হচ্ছে এস্টারের কার্যকরীমূলক। ঠিক আছে? এটাকে দেখো এই এরকমই হইছে এটা। CO, O এবং এটা R অ্যালকাইল গ্রুপ দিয়ে রাখছে। এজন্য এটা এখানে ৪ টা কার্যকরীমূলক এখানে আছে। এই প্রশ্নটা দেখো বলছে প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? তো প্রোপিন আগে লিখো CH3 CH ট্রিপল বন্ড না ডাবল বন্ড CH2 এটার সাথে আসলে বেয়ার বিকারক কি? বেয়ার বিকারক হচ্ছে KMnO4 প্লাস হচ্ছে পানি। KMnO4 পানি। বেয়ার বিকারক দিয়ে যখন বিক্রিয়া দিবা তখন আসলে উৎপন্ন হবে এটা CH3 এই ডাবল বন্ড যেটা সেখানে আসলে এইভাবে রাখো। তো এখানে এই যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পানি বিক্রিয়া করে তারা আসলে OH জেনারেট করে। কি জেনারেট করে? OH জেনারেট করে। তো OH এসে এখানে আসলে যুক্ত হয়ে যায়। এর নাম হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল। নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল। তো এই KMnO4 এবং পানি তারা আসলে কিভাবে OH জেনারেট করে সেটা আসলে সেটার মেকানিজমে তোমার যাওয়ার দরকার নেই। তুমি এতটুকু বুঝে রাখো। ঠিক আছে? পরের প্রশ্নে যাই। পিএইচ এর মান ৯ থেকে ১০ হলে ফেনলফথলিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? কোন বর্ণ? গোলাপি বর্ণ ধারণ করে। ঠিক আছে? এটার আসলে বইতে দেখবা যে একটা রেঞ্জ আছে। ওই রেঞ্জটা ভালোমতো দেখো। কোনটা কোন কালার দেয় সেটা তুমি দেখলেই বুঝে যাও। ছিল আরকি একদম HCl যেরকম কালার থাকে বর্ণহীন। তো তারপরে হঠাৎ করে এখানে কালার আমি হচ্ছে দেখাই পিঙ্ক কালার। ঠিক আছে? এই যে হঠাৎ করে যখন তুমি এরকম দিতে থাকবা এখানে আসলে নিচে দিতে থাকবে। নিচে আসলে যখন পড়তে থাকবে হঠাৎ করে নিউট্রালাইজ হয়ে যাবে। একটা পয়েন্টে নিউট্রালাইজ হবে। নিউট্রালাইজেশন পয়েন্টটা হচ্ছে বুঝাবে যে আসলে এই যে ৯ থেকে ১০ পিএইচ এর মান ৯ থেকে ১০ হলে ফেনলফথলিন কি হয়ে যাবে? একদম গোলাপি হয়ে যাবে। এটাই বুঝাইছে। ঠিক আছে? মানে যখন বুলেট থেকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি দিতে থাকবা তখন এখানে ফেনলফথলিন তুমি দিছো। এই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ফেনলফথলিন দিছো দেখেই পিএইচ ৯ থেকে ১০ এর মধ্যে এটা গোলাপি কালার হয়ে যায়। গোলাপি কালার এই যে পিএইচ ৯ থেকে ১০ মানে কখন হবে? যখন সোডিয়াম হাইড্রোক্সাইড কন্টিনিউয়াসলি তুমি দিতে থাকবা। নিউট্রাল পয়েন্ট 7 পিএইচ 7 সেটা হওয়ার পরেও আরো তুমি দিছো তখন আসলে গোলাপি হয়ে যাবে বর্ণ। ঠিক আছে? ওকে, আশা করি বুঝাইতে পারছি। পরের প্রশ্নে যাই। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটাল গুলো হচ্ছে পরিপূর্ণ, অর্ধ পরিপূর্ণ না আংশিক পরিপূর্ণ এটা। তো স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নাই কেন? চলো স্ক্যান্ডিয়াম 1 স্কয়ার 2 স্কয়ার 2p 6 3 স্কয়ার 3p 6 3d তারপরে 4s। তোমরা জানো যে n প্লাস l এর মান 4s এর কম না বেশি? n প্লাস l এর মান 4s এর কম। হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে 4 প্লাস 0 এবং এটার ক্ষেত্রে হচ্ছে 3 প্লাস 2। এখানে 5 এখানে আসলে 4। তো n প্লাস l এর মান 4s এ কম দেখি ইলেকট্রন আগে 4s এ যায়। তো 4s এ গেলে তারপরে দেখো স্ক্যান্ডিয়াম কিন্তু 21, স্ক্যান্ডিয়াম 21। এতটুকু পর্যন্ত তোমার ইলেকট্রন কয়টা হয়েছে? কয়টা হয়েছে বলো তো? 18টা হয়ে গেছে। তো 18টার পরে আরো তুমি কয়টা দিবা? 3টা দিবা। তো এখানে 2টা দিয়ে এখানে আসলে 1টা দিবা। হইছে? দেখো স্ক্যান্ডিয়াম 21। সো এখানে আসলে তুমি 18 আর 3 21 আয়ন স্ক্যান্ডিয়াম 3 প্লাস উৎপন্ন হয়। স্ক্যান্ডিয়াম কত প্লাস? এটা হচ্ছে এরকম যাবে এবং এই যে 3d এবং 4s এইখানে যে আসলে ভিন্নতা দেখা যাবে। দেখো আসলে যখন স্ক্যান্ডিয়াম 3 প্লাস হবে তখন এই 3টা ইলেকট্রনই তো বের করে দেওয়া লাগবে। 3টা ইলেকট্রন যদি বের করে দাও তাহলে আসলে d অরবিটালে কিছু আছে? 4s এ কিছু নাই, d তেও কিছু নাই। কারণ তুমি 3টা ইলেকট্রন বের করে দিয়ে স্ক্যান্ডিয়াম 3 প্লাস বানাইছো। তখন 3d অরবিটাল কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। এজন্য এরা আসলে অবস্থান্তর মূল্য না। দেখো খালি। এইজন্য ইলেকট্রন বিন্যাস করে একটু দেখতে হবে। ঠিক আছে? পরের প্রশ্নে যাই। কোন যৌগটা সবচেয়ে বেশি পোলার? তো
তো কোন যৌগ সবচেয়ে বেশি পোলার? দেখো, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের ভিডিও দিছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের ভিডিওতেও দেখবা যে এরকম একটা প্রশ্ন যে কোন যৌগ সবচেয়ে বেশি পোলার? সেম টাইপের প্রশ্ন। সব বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্ন ঘুরে ফিরে এরকম আসতেছে। এখন কি করবা? তোমাদের কাজ হচ্ছে সালভিত্তিক কোয়েশ্চেন এনালাইসিস করা অনেক বেশি। এটা আমার নিজের ভর্তি পরীক্ষায় একটা স্ট্র্যাটেজি ছিল। যখন তুমি সালভিত্তিক এনালাইসিস করবে তখন বুঝতে পারবে যে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সলভ করলে সব টপিক কভার হয়ে যায়। ওইগুলো থেকে আবার বারবার আসে। ঠিক আছে, চলো এই প্রশ্ন সলভ করি। কোন যৌগটা সবচেয়ে বেশি পোলার? তো এই দেখো, কার্বন ডাই অক্সাইড দিয়ে আমি প্রথমেই তোমাকে বুঝাই, তাহলে সহজ হয় বিষয়টা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অপোলার যৌগ। কেন অপোলার যৌগ কার্বন ডাই অক্সাইড সেটা তো জানা দরকার। এই দেখো, এখানে আসলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি। এজন্য অক্সিজেন ইলেকট্রন টান দেয় এদিকে, অক্সিজেন এদিকে ইলেকট্রন টান দেয়। দুই দিকে টান দেওয়ার কারণে অপোজ হয়ে যায়। হ্যাঁ, দুই দিকে টান দেওয়ার কারণে এই যে নেট ডাইপোল যেটা সেটা আসলে অপোজ হয়ে যায়। সেটা আসলে দুই দিকে সমানভাবে বন্টন হয়ে যায়। পরে নেট ডাইপোল মোমেন্ট শূন্য হয়। নেট ডাইপোল মোমেন্ট কি হয়? শূন্য হয়। তো এই ডাইপোল মোমেন্ট শূন্য হয় দেখে এটাকে আসলে অপোলার যৌগ আমরা বলে থাকি। কিন্তু CH4 এর ক্ষেত্রে কি হয় দেখো, CH4 এর ক্ষেত্রে চারদিকে চারটা হাইড্রোজেন আছে। চারদিকে চারদিকে চারটা হাইড্রোজেন, সব দিকে আসলে টান, মানে দেখো চারদিকে চারটা হাইড্রোজেন আছে এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। সব দিক থেকে কার্বন টানে, ইলেকট্রন টানে। সব দিক থেকে টানার কারণে এখানেও ডাইপোল মোমেন্ট শূন্য হয়, এখানেও অপোলার যৌগ মিথেন অপোলার যৌগ হয়ে যায়। তো মিথেন অ্যান্সার হবে না, CCl4 অ্যান্সার হবে না, কারণ হচ্ছে চারদিকে চারটা ক্লোরিন থাকে, চারটা ক্লোরিন সমানভাবে ইলেকট্রন টান দেয় সব দিক থেকে, এজন্য নেট ডাইপোল মোমেন্ট শূন্য হয়। এজন্য ওইটাও আসলে, এগুলো আসলে অপোলার যৌগ। CH4 CCl4 এগুলো আসলে অপোলার যৌগ হয়ে যায়। যেমন এই যে দেখো, এই যে CCl4 এর আসলে সব দিক থেকে ক্লোরিন ইলেকট্রন টান দিলে দেখা যায় আসলে যে নেট ডাইপোল মোমেন্ট সেটা আসলে শূন্য হয়। বুঝতে পারছো? নেট ডাইপোল মোমেন্ট কি হয়? শূন্য হয়ে যায়। এটা একটু অন্য কালি দিয়ে আমি দেখাচ্ছি। নেট ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যায়। এরপরে CH2Cl2 এবং CHCl3 এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার, এটা হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে। তো প্রথম দেখো যে CH2Cl2। তো এই দিকে এখন দিকটা চিন্তা করো, এদিকে ইলেকট্রন ক্লোরিন টানতেছে, এদিকে ইলেকট্রন ক্লোরিন টানতেছে, এবং এদিক থেকে এদিকে আসতেছে, এদিকে আসতেছে। নেট ডাইপোল মোমেন্ট আসলে এই দিকে কাজ করতেছে, হ্যাঁ, এই যোগের ক্ষেত্রে। এবং এই যে অপশন ডি, সেটা আমি একটু উপরে লিখি নাকি এখানে মুছে দিই? না, উপরে লিখি। উপরে যদি আমি লিখি তাহলে তুমি দেখো যে এই যৌগটা দেখো, অপশন ডি তে এখানে আসলে ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। ঠিক আছে, এইখানে উপরের দিকে হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি আর কি, CH3। তো একটা বিষয় চিন্তা করো যে এদিক থেকে ইলেকট্রন যখন টান দিবে ক্লোরিন, যখন ইলেকট্রন টান দিবে এই ক্লোরিন, তো নেট ডাইপোলটা এইদিকে কাজ করবে, অবশ্যই এদিকে কাজ করবে। নেট ডাইপোল মোমেন্টটা নিচের দিকে কাজ করবে। একটু ভালো মতো লক্ষ্য করো, দেখো এখানে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এই যে কার্বন হাইড্রোজেন বন্ড এখানে আসলে দুইটা আছে। হুম, তো কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স আছে, যার কারণে কার্বনের আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। মানে পোল ডিফারেন্স তৈরি হবে আর কি, হ্যাঁ, পোলারিটি সৃষ্টি হবে। তো এখানে কার্বন ক্লোরিন বন্ড আছে আসলে দুইটা, কার্বন ক্লোরিন বন্ড দুইটা আছে। কিন্তু এখানে কার্বন ক্লোরিন বন্ড তিনটা থাকলেও কার্বন হাইড্রোজেন বন্ড মাত্র একটা আছে। এই জন্য এই যৌগের ক্ষেত্রে, এই যৌগের ক্ষেত্রে ওভারঅল যে ডাইপোল মোমেন্ট সেটা আসলে কম হয়। এই জন্য এটা উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে CH2Cl2। হ্যাঁ, এটা এই যে এইটা হচ্ছে অ্যান্সার, CH2Cl2। কিন্তু CH3 যেটা, সেটা অ্যান্সার হবে না, কারণ এই যে কার্বন ক্লোরিন বন্ড তিনটা হওয়ার কারণে, কার্বন হাইড্রোজেন জাস্ট একটা হওয়ার কারণে সেখানে আসলে নেট ডাইপোল মোমেন্টটা আসলে কমে যায়, বুঝছো? এটা আসলে এমনিতে দেখে মনে হইতে পারে যে ভাই এইদিকে তো আসলে বেশি টানতেছে, এটা বেশি ডাইপোল হবে, বাট না, সেখানে আসলে এই যে কার্বন হাইড্রোজেন বন্ডের কারণে, একটা বন্ড থাকার কারণে নেট ডাইপোলটা আসলে সেখানে কমে যায়। এখানে নেট ডাইপোলটা বেশি হয়, এই জন্য এটা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো। তো এরকম একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে আসছে, সেটা তোমরা দেখো। পরের প্রশ্নে যাই। হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে কত ফ্যারাড চার্জের প্রয়োজন হবে? হাফ মোল কপার নিছো, এই কপার নিয়ে তুমি হচ্ছে কপার আয়ন তৈরি করবা। তো কপার আয়ন তেমনি এমনি জাস্ট তৈরি হবে না, হাফ মোল তৈরি হবে। হাফ মোল কপার প্লাস হচ্ছে এখানে ইলেকট্রন। ইলেকট্রন কয়টা বের হবে? দুইটা ইলেকট্রন সে বের করে দিবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তুমি জানো যে এক মোলের জন্য, এক মোল এক মোল কপারের জন্য, এক মোলের জন্য 2 ফ্যারাড। এক মোল কপার, এই যে দুইটা ইলেকট্রন যেহেতু সে ত্যাগ করছে, 2+ তৈরি হয়েছে, এই জন্য দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে? তাহলে 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। হাফ মোলের ক্ষেত্রে যদি দেখো, তাহলে হাফ মোলের জন্য কত হবে? 2 × হাফ ফ্যারাড, অর্থাৎ 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। এখানে দেখো যে 0.2 মোলার 0.2 মোলার CH3COOH এবং 0.4 মোলার CH3COONA মিশ্রণের জলীয় দ্রবণের পিএইচ কত? পিএইচ এর সূত্র তুমি ভালো মতো জানো। পিএইচ হচ্ছে -log of Ka প্লাস log of লবণের ঘনমাত্রা
ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা, এটা তোমরা জানো। তো এখানে তুমি ডিরেক্ট এই সূত্র বসায় দাও, মাইনাস লগ অফ কে হচ্ছে 1 × 10⁻⁵ প্লাস লগ লবণের ঘনমাত্রা কত 0.4 এবং অ্যাসিডের ঘনমাত্রা কত 0.4। তো এখানে মাইনাস লগ অফ 1 এটা 1 এটা হচ্ছে এটার ভ্যালু আসবে হচ্ছে 5 প্লাস 0 5, এখানে 5 হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। প্রশ্নটা হয়তো দেখে তোমার মনে হয়েছে ভাই এটা কেমনি উত্তর হলো, আমি তোমাকে বুঝাই দিই। দেখো এখানে অ্যামোনিয়া গ্রুপ আছে, এখানে অ্যামিন, এখানেও অ্যামিন আছে। তো এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। N2Cl N2C এই NO2 হবে না। তোমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছো যে অ্যামোনিয়া এর সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তাই না? অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পড়ে আসছো। অ্যামোনিয়াম ক্লোরাইড যখন আসলে তুমি উৎপন্ন করতে যাবা অ্যামোনিয়াম সল্ট, তখন আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সাদা ধোঁয়া উৎপন্ন হবে। ঠিক আছে? তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে অ্যামোনিয়া এবং HCl এরা আসলে বিক্রিয়া করে, HCl বিক্রিয়া করে NH4Cl তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এখান থেকে আসলে এই যে NH4+ আসে, NH4+ দিয়ে আসলে বুঝতে পারো যে আসলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে? সাদা ধোঁয়াটা আসলে আসে এই NH4+ এর কারণে। তো এখন বুঝতে হবে যে তাহলে বুঝতে হবে যে অ্যামোনিয়া তো যেখানে একটাতে থাকতে হবে। অ্যামোনিয়া না থাকলে তো হবে না। তো প্রথম কম্পাউন্ডটা দেখো বেনজিন, বেনজিনের সাথে আছে হচ্ছে CONH2। তো এই যে সিওটা তো আসলে এভাবে থাকে না। সিওটা আমি এভাবে লিখে দিই। CONH2 এটা আসলে বেনজামাইড। এই বেনজামাইডকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দিবা তখন তখন এইটা উৎপন্ন হবে COONA, COONA এইটা উৎপন্ন হবে এবং সাথে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তখন এটাকে যদি তুমি HCl দিয়ে বিক্রিয়া দাও, দেখো বলছে প্রশ্নের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ উৎপন্ন সহযোগ উত্তপ্ত করার পরে HCl যোগ দিবা। তাহলে HCl যোগ দেওয়ার পরে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না? এই যে অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড পরে আসলে NH4+ থাকে, তো তখন ওই জায়গা থেকে আসলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। কিন্তু বলতে পারো যে ভাইয়া এটা তো উত্তর হলো, কিন্তু এই যে এইটা উত্তর হলো না কেন? এই যে এইটা দেখাই আমি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এইটা হচ্ছে অ্যানিলিন, অপশন সি হচ্ছে অ্যানিলিন। কিন্তু অ্যানিলিনকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দাও, এই বিক্রিয়ার প্রবলেম হচ্ছে এখানে আসলে অ্যামোনিয়া আসবে না, অ্যামোনিয়া আসবে না। হ্যাঁ, এই বিক্রিয়া থেকে যে NH2 থেকে এখানে আসলে ডিরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যামোনিয়া বের করা যায় না, কিন্তু এখান থেকে বের করা যায় অ্যামোনিয়া। এই জন্য অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কিন্তু বাকি দুটাতে তো অ্যামোনিয়া বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। অপশন বি, অপশন ডি থেকে অ্যামোনিয়া আসতে পারে কি? আসতে পারে না। তো এই জন্য অ্যামোনিয়া না আসলে HCl যোগ দিলে তো পরে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না। সাদা ধোঁয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড তোমার মাস্ট লাগবে। ঠিক আছে? আশা করি এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে যাই। হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? তো সুন্দর প্রশ্ন। ইলেকট্রনের হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের পার্থক্য। তো সূত্র তোমরা জানো, হ্যাঁ? শক্তির পার্থক্য। তাহলে ই ওয়ান বের করো তো। হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, তাহলে 2 হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এমনিতে সূত্র হচ্ছে -13.6, মনে রাখবা -13.6 Z² ডিভাইডেড বাই হচ্ছে N²। এটা হচ্ছে শক্তি বের করা। যে কোনো শক্তি স্তরে তুমি যদি শক্তি বের করতে চাও তাহলে এই সূত্রটা দিয়ে তুমি শক্তি বের করতে পারবা। হ্যাঁ, তো এখন তুমি E1 মানে হিলিয়ামের প্রথম শক্তি স্তর বের করো। -13.6 ইন্টু Z² মানে হচ্ছে 2² মানে 4 ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত? প্রথম শক্তি স্তরের জন্য এন এর ভ্যালু 1। আচ্ছা, তো এটা তুমি গুণ করো। ক্যালকুলেটর যখন ছিল না, তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো ভাইয়া? ওকে, ক্যালকুলেটর ছাড়া দেখি কিভাবে করা যায়। 4 ছক 24, 24 এর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 কত? 12 আর 2 হচ্ছে 14, হাতে আছে 1, 4 কে 4 আর একে 5, তাহলে 54.4 আসতেছে -54.4। এখন তুমি E2 বের করো তো। E2 হচ্ছে -13.6 ইন্টু 4 ডিভাইডেড বাই, আচ্ছা 4 দিলাম কেন? 4 তো হবে না। আম, আচ্ছা 4 হবে, সরি 4 তো এখানে ঠিক আছে, বাট এখানে নিচেও 4 হবে কারণ 2² হবে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে 2 দুগুণে 4। তো এখানে আসলে -13.6, তাই না? এখন হচ্ছে শক্তির পার্থক্য। তো শক্তির পার্থক্য ডেল ই সমান সমান আসলে ই মাইনাস E1। তাহলে E2 কত পাইছো? -13.6 মাইনাস -54.4। তাহলে এটা তুমি আসলে এখন কি করবে? -13.6 প্লাস হচ্ছে 54.4। তাহলে 54.4 এবং হচ্ছে 13.6 এটা হচ্ছে মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে দেখবা এখানে আসবে হচ্ছে 14, 8, 6, তাহলে এখানে 8 হবে, হাতে আছে 1 শূন্য হবে, এখানে 4 হবে। 40.8 দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? 40.8 সুন্দর নাম একটা, যেটা আসলে আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। একটা বিক্রিয়া 10 ঘন্টা, 10 এবং 30 ঘন্টায় যথাক্রমে এত পার্সেন্ট, আসলে অন্য কালে দিয়ে দেখাই, এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট সম্পন্ন হয়েছে, এটি কোন ক্রম বিক্রিয়া অনুসরণ করবে? তো এখানে দেখো যে বলছে, এখানে কিন্তু দেয়া আছে টি হাফ
টি হাফ হচ্ছে 10 আওয়ার, 10 ঘন্টা। 10 ঘন্টায় আসলে 50%, যেহেতু 10 ঘন্টায় 50% আসলে সম্পন্ন হয় বিক্রিয়া। তাহলে ওই যে 50% সম্পন্ন হতে যতক্ষণ সময় লাগে সেটাই তো টি হাফ। টি হাফ হচ্ছে 10 আওয়ার। তাহলে টি হাফ 10 আওয়ার, এবং 10 আওয়ারে সম্পন্ন হয় হচ্ছে হাফ, হাফ পার্সেন্ট, হাফ পার্সেন্ট সম্পন্ন হয়। তাহলে 10 ঘন্টায় দেখো, 10 ঘন্টায় সম্পন্ন হয় হচ্ছে হাফ। 10 ঘন্টায় সম্পন্ন হচ্ছে হাফ পার্সেন্ট। তাহলে 30 ঘন্টায় সম্পন্ন হবে কয়েক পার্সেন্ট? হাফ, হাফ এবং হাফ পার্সেন্ট সম্পন্ন হবে। এতটুকু কি বুঝতে পারছো? 10 ঘন্টায় যদি হাফ পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে 30 ঘন্টায় 3টা হাফ পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে হচ্ছে 1। পুরো বিক্রিয়াকে যদি আমি 1 ধরি, তাহলে পুরো বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অবশিষ্ট থাকবে হচ্ছে কত পার্সেন্ট বলো তো? পুরো বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে 30 ঘন্টা পর, 30 ঘন্টা পর অবশিষ্ট থাকবে, এটা বের করতেছি যে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে। দেখো আমি লিখে দিচ্ছি যে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে সেটা বের করতেছি। 1 মাইনাস 1/2 কিউব কত? 8। তাহলে 7/8। তো 7/8 এর ভ্যালু কত সেটা তুমি জানো? 7/8 দেখবা 87.5% আসতেছে। আমি এটা উপরে লিখতেছি, দেখো উপরে ভাগটা বুঝাই দিচ্ছি। তুমি উপরে 10 দিয়ে গুণ দিছো, নিচেও 10 দিয়ে গুণ দিছো। এখন 8 70 এর ভিতরে কয়বার যায়? এখানে ভাগ করে দেখাও। এখানে ভাগ করে দেখো। 70 8। তাহলে 8 নং 72 হবে না, 8 আর 64, 6 দশমিক দিয়ে এখানে শূন্য দাও। তাহলে 8 আর 64 হবে না, 7। তাহলে 8 দশমিক সামথিং আসবে, মানে হচ্ছে এখানে আসলে মেইনলি আসবে হচ্ছে 7, কত আসবে? 0.875। হ্যাঁ, 0.875 আসবে, যেটার ভ্যালু এখানে 7/8 মানে 0.875। তো এটাকে তুমি 100 দিয়ে গুণ দিলে আসলে আসবে হচ্ছে 87.5%। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে 10 ঘন্টায় যদি 50% হয়, তাহলে 30 ঘন্টায় 87.5% হচ্ছে। মানে মিলে যাচ্ছে আর কি, এই যে সিকোয়েন্সটা সেটা আসলে মিলে যাচ্ছে। মিলে যাওয়ার কারণে তুমি বলতে পারো যেটা আসলে প্রথম ক্রম বিক্রিয়া হবে। এটা কোন ক্রম বিক্রিয়া হবে? প্রথম ক্রম বিক্রিয়া হবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ভগ্নাংশ সমান হারে সমানভাবে কমতে থাকে আর কি, ভগ্নাংশ সমানভাবে কমতে থাকে। দেখো এই যে 10টায়, এই দেখো 10 ঘন্টায় হাফ পার্সেন্ট, হাফ হাফ পার্সেন্ট কমছে। 30 ঘন্টায় তাহলে 3টা হাফ পার্সেন্ট কমবে। এই যে 3টা হাফ পার্সেন্ট কমাইছি। হ্যাঁ, কমানোর পরে দেখো বিক্রিয়া 27 এত হওয়ার কথা, এত পার্সেন্ট। দেখো এত পার্সেন্টই হয়েছে, সব মিলে গেছে। এই জন্য বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট তুমি বুঝে গেলে তোমার কাছে সহজ। যেন আবার পরীক্ষায় এই প্রশ্ন যদি আবার পরীক্ষায় আসে যেন ভুল না হয়। ঠিক আছে? এটার জন্য আসলে তোমার প্রত্যেকটা বিক্রিয়ার ক্রমের কনসেপ্ট গুলা খুব ক্লিয়ারলি জানতে হবে। হ্যাঁ, পরের প্রশ্ন যে কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তি আহ, কার বেশি? ক্লোরিনের বেশি। এমনিতে যদি চিন্তা করো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে। তো সব থেকে বেশি হওয়ার কথা ফ্লোরিনের, বাট ফ্লোরিন না হয়ে ক্লোরিন হয়ে যায়। ক্লোরিন হয়ে যায় কেন? সেটার আসলে কারণ আছে। সেটার কারণটা হচ্ছে, মানে এটার সিকোয়েন্সটা আমি লিখে দিচ্ছি, মনে রাখবো। এটা আসলে ব্যতিক্রম আর কি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখানে আসলে ফ্লোরিনের আকার অনেক ছোট হয়, ইলেকট্রন আসক্তি তার কি হয়ে যায়? কম হয়ে যায় ক্লোরিনের চেয়ে। ক্লোরিনের আকার বড় হওয়ায় সেটা আসলে তুলনামূলক ইলেকট্রন আসক্তি বেশি হয়। তো এটা আসলে তোমরা সবাই জানো, তো এটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করতেছি না। পরের প্রশ্নে যাই। এই যে এইটা জিঙ্ক 2+ এবং জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, কপার 2+ থেকে কপার, তড়িৎদ্বার দুইটার বিজারণ বিভব যথাক্রমে এত ভোল্ট এবং এত ভোল্ট হলে তড়িৎদ্বার দুটি দিয়ে তৈরি কোষের বিভব কত? তো তোমরা জানো যে ইনট সেল সমান সমান হচ্ছে ইনট ক্যাথোড, সরি ইনট অ্যানোড মাইনাস ক্যাথোড, অ্যানোড মাইনাস ইনট ক্যাথোড। তো অ্যানোড অ্যানোড প্লাস ক্যাথোড, সরি অ্যানোড অ্যানোড প্লাস ক্যাথোড। তাহলে অ্যানোডে জারণ হয়, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার জারণ বিভব বেশি তাকে অ্যানোড ধরবা। দেখো এটা দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কমছে না বাড়ছে? কমছে। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক 0 কমছে। কমলেই হয় বিজারণ, সেটা বিজারণ বিভব দেওয়া আছে, এটারও বিজারণ বিভব দেওয়া আছে। এখন যার বিজারণ বিভব বেশি সে আসলে ক্যাথোড হবে, যার বিজারণ বিভব কম সে অ্যানোড হবে। তো যার বিজারণ বিভব বেশি, দেখো বিজারণ বিভব বেশি এইটার, তাহলে এইটা হচ্ছে কপার, হচ্ছে এখানে ক্যাথোড হবে। তো ক্যাথোডের মধ্যে সুন্দর মতো +0.34 বসায় দাও, এবং এর তো বিজারণ বিভব বসাইছো, কিন্তু এখানে অ্যানোডের বেলায় এইখানে জারণ বিভব বসাবা। তো বিজারণ বিভব দেওয়া আছে মাইনাসের 0.74 জিঙ্কের। তাহলে জারণ বিভব অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হবে। বিক্রিয়া উল্টাই দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে +0.74 বসাবা। এই দুইটা যোগ করে দিবা। যোগ করে দিলে দেখবা যে 1.08 আসবে। ওইটাই উত্তর। প্লাসের 1.08 উত্তর। ঠিক আছে? পরের প্রশ্নে যাই। অম্লধর্মী নাইট্রোজেন ডাইঅক্সাইড অম্লধর্মী, N2O5 সেও অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী তোমরা জানো। বাট এই অধাতুর অক্সাইড নাইট্রোজেন অক্সাইড, যে নাইট্রাস অক্সাইড যেটা N2O, সে আসলে অম্লধর্মী না, সে আসলে নিউট্রাল। সে সে আসলে নিউট্রাল অক্সাইড। হ্যাঁ, এটা বইতে আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টা খুব ভালো মতো পড়বা। ব্যতিক্রম বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। N2 আবার লাফিং গ্যাস হিসেবে কাজ করে, এটাও তোমরা জেনে নাও। পরের প্রশ্নে যাই। এইটা কাউন্ট করলে 1 2 3 নম্বরে অ্যালকিন পাচ্ছ, বাট এদিক থেকে কাউন্ট করবা না, কারণ এদিকে আরেকটা কার্যকরী মূলক আছে, সেটা নিয়েও কাউন্ট করবা। তো কাউন্টটা আসলে এইভাবে হবে 1 2 3 4 5 6। এখন
হেক্স হেক্স এতটুকু বুঝছো, 6টা কার্বন যেহেতু এজন্য হেক্স আসছে। তারপরে 3 ইন নাকি 1 আইন না কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। তারপরে তুমি ডাইরেক্ট 3 ইন বলে দিবা। 3 ইন কেন বলবা? 3 আইনটা কেন চিন্তা করলো না? 3 ইন বলছো কারণ হচ্ছে সে আসলে কার্যকরী মূলকের নামকরণের দিক থেকে সে আসলে অগ্রগণ্য। হ্যাঁ, তাকে আগে ধরতে হবে। তারপরে অ্যালকাইনের আলোচনা তারপরে। তো হেক্স 3 ইন দিয়ে দিছো। তাহলে আইন কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। 1 নম্বরে পরে দিয়ে দিবা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো উত্তর হচ্ছে হেক্স 3 ইন 1 আইন। এরপরের প্রশ্ন দেখো যে 27 ডিগ্রি তাপমাত্রায় এই বিক্রিয়া কেপি দেওয়া আছে, কেসি এর ভ্যালু কত? তো পি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন একটা সূত্র কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে কেপি তোমার কাছে আছে হচ্ছে 8.314 সমান সমান কেসি চাইছে ইন্টু আর আর কত? আর এর ভ্যালু তোমরা জানো যে 8.31 এবং টি কত? টি হচ্ছে 27 ডিগ্রি মানে 300 কেলভিন। হ্যাঁ, এতটুকু। এবং ডেল এন এর ভ্যালু দেখো 2 মাইনাস 2 এখানে 1, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল 1, তাই তো? তাহলে 1। এখন চিন্তা করো এখানে 8.31 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে এই যে 10 স্কয়ার আছে। তো তারপরের লাইন হচ্ছে তাহলে কেসি যখন বের করবা, কেসি হচ্ছে এখানে হলুদ কালি দিয়ে দেখাই, কেসি হচ্ছে 8.314 ইন্টু 10 স্কয়ার ডিভাইডেড বাই 8.31 ইন্টু 300, তাই তো? এখন তুমি কাটাকাটি করো, 100 দিয়ে 3 দিয়ে কাটলে 300 দিয়ে কাটলে 3 এবং হচ্ছে 8.314 এটা কাটা, সো 1/3 হচ্ছে অ্যান্সার এখানে। কাটাকাটি করলে তাহলে 1/3 দেখো কোথায় আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। এল এম কোনটা? তো 3p1 এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 3 এবং p যেহেতু তাহলে এস পি ডি এফ, তাহলে এল এর মান এস এর ক্ষেত্রে 0 হয়, পি এর ক্ষেত্রে 1 হয়, 1 হয় আর 2 3 হয়। ঠিক আছে? তো এটা তোমরা জানো। তাহলে এল এর ভ্যালু এখানে কত হবে? 1 হবে। আর আরেকটা কি চাইছে? এম। তো এম এর ভ্যালু হবে হচ্ছে, এম এর ভ্যালু কত হবে বলো তো? 1। এম এর ভ্যালু কি হবে? 1 হবে। তো প্রথমটা অ্যান্সার। কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? নিকেল। তোমরা জানো যে আয়রন, নিকেল, আরেকটা কি আছে? আয়রন, নিকেল, কোবাল্ট। এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক ধাতু। ঠিক আছে? মনে রাখবা। এটা হচ্ছে ম্যাগনেটের প্রতি অনেক আকর্ষণ থাকে। পরে হচ্ছে কোন মৌলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক? তো মেটা নির্দেশক কোনগুলো সেটা আসলে এই জিনিসটা অনেক অনেক আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। এক্স ওয়াই যদি থাকে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয়, এটা থেকে যদি বড় হয় তাহলে এটা হবে হচ্ছে অর্থ প্যারা। কি হবে? অর্থ প্যারা। দেখো একই প্রশ্ন কতগুলো বিশ্ববিদ্যালয়ে এগুলো আসে, একই টাইপের প্রশ্ন বারবার আসতেছে। ঠিক আছে? যদি ওয়াই হয় তাহলে আসলে আসলে প্যারা মেটা নির্দেশক, মেটা নির্দেশক। ঠিক আছে? তো বলছে যে ম্যাটার নির্দেশক কোনটা? তো অবশ্যই ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইতে হবে, তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর বেশি হইতে হবে। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, পরের মৌলগুলো ওয়াই হয়, তাহলে দেখো এখানে প্রথম অপশনটা উত্তর হবে না কারণ সেটা অর্থপ্যারা। পরেরটা পরেরটা উত্তর হবে কারণ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এই ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি যদি এটাকে ধরো, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এটা আসলে ম্যাটার নির্দেশক। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আর এটা অর্থপ্যারা, এটা হচ্ছে এটা আসলে ক্লোরিন যদিও ইলেকট্রন উইথড্র করে নাই বেনজিন থেকে, বাট তবুও সে আসলে অর্থপ্যারার নির্দেশক হয়, এটা তোমরা জানো। আর CH3 সেও তো আসলে অর্থপ্যারার নির্দেশক। তো নাইট্রো NO2 গ্রুপ হচ্ছে মেটা নির্দেশক। হ্যাঁ, এটা আসলে ডিটেলস আর কিছু বললাম না কারণ এই প্রশ্ন অনেক আলোচনা হয়েছে, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখছো তারা এগুলো পারবা। 27 ডিগ্রি তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত? তো আরএমএস হচ্ছে CRMS সমান সমান হচ্ছে √3RT আবার 3RT বাই এম। তো √3 ইন্টু 8.31 ইন্টু টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 300, 300 ডিভাইডেড বাই হচ্ছে এম। আণবিক ভর হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়াম হচ্ছে আণবিক ভর হচ্ছে, সরি পারমাণবিক ভর হচ্ছে হিলিয়ামের 4। তো এখন ক্যালকুলেট করি আমরা। ক্যালকুলেট করলে আসবে হচ্ছে উপরে দেখো, তুমি যদি উপরে 3 তিরিকে 9, আচ্ছা তো উপরে হচ্ছে কত আসতেছে? এখানে 3 তিরিকে 9 লিখে 8.31ও লিখো আর এখানে 100 লিখো। 100, 300 থেকে 100 আলাদা করে 3 এটার সাথে গুণ দিয়ে দিছি, 9 বানাইছি। আর নিচে 4 আছে। তারপরের লাইনে এই 4 25 100 হয় না? আমি এখানে এখানে লিখি। দেখো 9 আলাদা রাখছো এবং 8.31ও আলাদা রাখছো, এটাকে আর লিখো। 8.31টাকে আর লিখো, যেহেতু আমরা ক্যালকুলেট করতেছি না, ওখানে অপশনের মধ্যে দেখো আর লিখে দিচ্ছে জাস্ট। 8.31টাকে আমরা শুধু আর ধরলে আর ধরে করব এবং এখানে 4 দিয়ে 100 কাটলে 25 আসে। তাহলে এখন ক্যালকুলেট করো যে √9 মানে হচ্ছে 3 বাইরে আসবে। √9 মানে 3 বাইরে চলে আসবে এবং √25 মানে 5 বাইরে চলে আসবে এবং এখানে আর থাকবে। তাহলে 3 5 15 √r, দ্যাট ইজ অ্যান্সার।
15 রুট আর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। 15 রুট আর। পরের প্রশ্নে যাই। শেষ হচ্ছে না, অনেকগুলো প্রশ্ন। 25 টা। বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্ট দরকার? তো তোমরা নাইট্রেশন বিক্রিয়াটা তো জানো যে আসলে দাঁড়াও ১ মিনিট। এই যে বেনজিনে তুমি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া করবা, তাহলে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিবা, নাইট্রিক অ্যাসিডও থাকবে। বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে নাইট্রোবেনজিন। তো নাইট্রেটিং এজেন্ট আসলে এখানে কে যুক্ত হয় ইলেকট্রোফাইল হিসেবে, সেটা তোমরা মেকানিজমে দেখছো যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে আসলে এখানে কি তৈরি করে, ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে, ইলেকট্রোফাইল তৈরি করে। এবং পাশাপাশি এখানে আসলে আরো কিছু তৈরি হয়, সেটা হচ্ছে HSO4- তৈরি হয় এবং আসলে পানি তৈরি হয়। এখানে NO2+, এখানে আসলে এই যে এটা আসলে অ্যাসিড হিসেবে কাজ করে, এটা আসলে অবশ্যই কনসেনট্রেটেড হইতে হবে। কনসেনট্রেটেড হইতে হবে। মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড না নিলে বিক্রিয়াটা হবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন দিবা, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড হওয়ার কারণে সে আসলে মানে সে বেশি অ্যাসিডিক হওয়ার কারণে সে অ্যাসিড হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করবে। তো অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এখানে আসলে NO2+ তৈরি হবে। এই NO2+ গিয়ে পরে বেনজিনে অ্যাটাক করে এবং সে আসলে একটা ইলেকট্রোফাইল। ঠিক আছে? সে আসলে একটা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ইত্যাদি নিয়ে জৈব রসায়নের প্লেলিস্টটা দেখতে পারো, সেখানে আলাপ আলোচনা করছি। তো এই নাইট্রেটিং এজেন্টটা দরকার হয়, পরে সে গিয়ে বেনজিন রিংয়ে যুক্ত হয়। বুঝছো? NO2+, NO2+, এটা হচ্ছে অ্যান্সার। শেষ হইছে দেখা যাচ্ছে। আরেকটা প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নের কোনটির সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়? এটা আসলে প্রোটন সংখ্যার ভিত্তিতে। এটা তোমরা জানো। প্রোটন সংখ্যার ভিত্তিতে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই আলোচনা। এবং পরবর্তীতে কোন ভিডিও চাই এবং ভিডিওটা তোমরা যদি আচ্ছা, আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। এবং তোমরা যারা ক্লাস করলা, পুরো ক্লাসটা দেখলা, তারা আসলে কমেন্ট করতে পারো যে বুঝছো কিনা। ক্লাস যদি বুঝে থাকো কমেন্ট করো, তাহলে আমার আসলে ক্লাস নেওয়ার আগ্রহ আরো বাড়বে। তোমরা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, তাহলে আসলে আমার আগ্রহ বাড়বে আর কি ক্লাস নেওয়ার জন্য। যে তোমরা ক্লাস দেখতেছো, তখন আমার আগ্রহটা আরো বেশি কাজ করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।